যোগ দেবেন কিনা তা এখনো সরকারিভাবে নিশ্চিত হওয়া যায়নি। মমতা ব্যানার্জি এবার আসবেন কিনা পত্রিকার বিভিন্ন রকম রিপোর্ট আছে, সরকারিভাবে এখন পর্যন্ত আসবেন বলে উনি কোথাও কনফার্ম করেননি। বেসরকারিভাবে বিভিন্ন সময় সূত্রে পাওয়া যাচ্ছে উনি আসবেন। উনি যদি আসেন নিশ্চয়ই এটা ওয়েলকাম মুভ, বিকজ আসলে কথা হয়, আলোচনা হলে সবসময় একটা সমাধানের পথ খুলে। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি এই বৈঠকে যোগ দিলে আর আলোচনা হলে প্রতিরক্ষা কিংবা অন্য সব ইস্যু ছাপিয়ে হয়তো তিস্তাই হয়ে উঠবে বড় চমক। দীর্ঘ 7 বছর পর ভারত সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানান রাজনৈতিক আর কূটনৈতিক সমীকরণে যে সফর অনেক বেশি গুরুত্ব বহন করে। এখন পর্যন্ত আলোচনার টেবিলে আছে প্রতিরক্ষা থেকে শুরু করে তিস্তা ইস্যু। তবে শেষ পর্যন্ত দুই প্রধানমন্ত্রীর বৈঠকটি কি কি ইস্যু দিয়ে শেষ হয় কিংবা পারস্পরিক স্বার্থ রক্ষা করে কোন কোন ইস্যুতে সমঝোতা শেষ পর্যন্ত গড়ায় চূড়ান্তভাবে, সেদিকে যেন তাকিয়ে আছে সবাই। নাহিদ হোসেন, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। এদিকে তিস্তা চুক্তি বিষয়ে আগের অবস্থানে এখনো অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের চাপে দিল্লি যেতে রাজি হয়েছেন তিনি। আজকে বাঁকুড়া জেলার এক জনসভায় মমতা বলেছেন যে তিস্তা এবং মহানন্দার পানি শুকিয়ে গেছে, এক্ষুনি এই বিষয়ে কিছু করার নেই। প্রশাসনিক কার্যালয়ে নবান্ন অনুষ্ঠানে মমতার দিল্লি সফর নিশ্চিতের কয়েক ঘন্টা পরই এমন মন্তব্য করলেন তিনি। আগামী 7 এপ্রিল দিল্লির রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন মমতা। এদিকে তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ হবে। আজকে দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কোনো ধরনের বিতর্কিত চুক্তি না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারতকে আমি বলবো, আপনারা আপনাদের বন্ধু প্রতিম দেশের সাথে কেন এই বিতর্কিত চুক্তি করবেন? আমরা এই বিতর্কিত চুক্তি থেকে ভারতকেও বিরত থাকার জন্য আজকের সভা থেকে আমরা আহ্বান করব। তিস্তা পানি চুক্তি না করলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া সম্পূর্ণভাবে ব্যর্থ। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। হঠাৎ করে চরম দুর্ভোগ নেমে এসেছে সুনামগঞ্জ জেলার 11 উপজেলার মানুষের উপর। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে এক ফসলে এই জেলার কৃষকের ক্ষেত তলিয়ে যাওয়ায় এই দুর্ভোগ। অন্যান্যবার বন্যায় ক্ষতি হলেও কিছু ফসল ঘরে উঠত, এবার তাও জুটবে না। বলা হচ্ছে যে সময় মতো বাঁধ তৈরি না করায় বানের জল ভাসিয়ে নিয়েছে জমির সবটুকু ফসল। স্থানীয়দের অভিযোগ হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারদের গাফিলতিতেই তাদের এই করুণ দশা। সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ জানাচ্ছেন বিস্তারিত, আর ছবি তুলেছেন রিপু আহমেদ এবং তার সাথে ছিলেন আমাদের স্থানীয় প্রতিনিধি AR জুয়েল। চৈত্রের মধ্য দুপুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর বাঁধের এপার ওপার যতদূর চোখ যায় বিস্তীর্ণ জলরাশি, যার নিচে তলিয়ে গেছে এলাকার মানুষের বেঁচে থাকার সম্বল, হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত। হঠাৎ সর্বনাশা পাহাড়ি ঢল আর বৃষ্টিতে এমন দশা হলেও তা হওয়ার কথা ছিল না, হয়েছে শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে। সময় মতো বাঁধ না দেয়ায় এমন পরিণতি বরণ করতে হলো এলাকাবাসীকে। মূলত 15 ডিসেম্বর শুরু হওয়ার আর শেষ হওয়ার কথা 28 ফেব্রুয়ারি। ওরা কাজই শুরু করছে 28 ফেব্রুয়ারি, আমাদের চোখের সামনে দেখা। তাছাড়া যে দায়সারাভাবে সামান্য কিছু মাটি ফেলে তারা ওই যে বরাদ্দের টাকাটা ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা পায়তারা করে প্রতি বছরই। আমাদের এখানে গরুর যে খাবার খাইবে তারও কোনো কিছু নাই, খড় বলতে কিছু নাই। পুরো জেলায় হাতে গোনা 2-1টি ফসলের মাঠ এখন অক্ষত রয়েছে, যা রক্ষায় শেষবারের মতো চেষ্টা করে যাচ্ছেন স্থানীয়রা। এর মাঝেই কোথাও কোথাও স্রোতের তোরে ক্ষয়ে যাচ্ছে বাঁধ, ফিকে হচ্ছে হাওরবাসীর স্বপ্ন। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অল আর থিফ, তাদের নেগলিজেন্সির কারণে আমাদের এই ফসলগুলো সুনামগঞ্জের প্রত্যেকটা ফসল চলে গেছে এই আর্লি ফ্লাডে। আমরা হাজার হাজার মানুষ 4 দিন যাবত দিন রাত চেষ্টা করে এই সোনিয়ার হাওরটাকে ফসলটাকে রক্ষা করতে পারছি। আমরা 12 মাসের ফসল, একটা ফসল উপর নির্ভর আমরা বাড়ি এলাকার মানুষ।
একটা ফসল নির্ভর। এই ফসলটা আমরা তুলে গেলে আমরা সবাই মারা যাবো যে অবস্থা। স্থানীয় ওই জনপ্রতিনিধি বলছেন তাদের ফসল রক্ষায় বছর বছর পানি উন্নয়ন বোর্ড খরচ বাড়ালেও এতটুকু কমেনি দুর্ভোগ। এই হাওরকে রক্ষা করার জন্য এটা কারেন্টের পথা বাদ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের এই হাওরেটার সমাধান করা উচিত এবং আমরা এটা পার্মানেন্ট সমাধান চাই। আমরা প্রতি বছর এই টাইমে আমরা এটা নিয়ে কান্নাকাটি করি। ফসল রক্ষায় জেলায় 400 কিলোমিটার এমন অস্থায়ী বাঁধ নির্মাণের ঠিকাদার নিয়োগ করে পাউবোপ। কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে অস্থায়ী বাঁধের কাজ শেষ করবেন তারা। মার্চ শেষে এপ্রিলে কৃষকের ফসল চলে গেলেও এখনো দেখা নেই কারো। এই অঞ্চলের মানুষের এই দুর্ভোগের জন্য প্রকৃতির দায় যতখানি তার চেয়ে বেশি দায় হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের। কেননা তাদের গাফিলতির কারণেই এই বাঁধ নির্মাণ করা হয়নি এবং এর ফলেই তলিয়ে যাচ্ছে তাদের স্বপ্নের ফসল। তারা জানেন যে এমন মাটির মাধ্যমে যে অস্থায়ী বাঁধ দেওয়া হচ্ছে এর ফলে তাদের ফসল শেষ পর্যন্ত টিকবে না, কিন্তু তারপরও নিজেদের শেষ সম্বলটুকু রক্ষার জন্য তাদের এই প্রাণান্ত চেষ্টা চলছে হাওরের পারে পারে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, তাহিরপুর, সুনামগঞ্জ। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের অফিসার্স বহুমুখী সমবায় সমিতির প্লট হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বড় নাশকতার আগে জঙ্গিদের ধরা সারা বিশ্বে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার 25 কর্মকর্তার হাতে প্লটের কাগজপত্র তুলে দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি দল। আমাদের দেশের নিরাপত্তার জন্য আর বিশেষ করে এই যে জঙ্গি দমনে আমাদের পুলিশ বাহিনী যে ভূমিকা রাখছে এবং পুলিশের সঙ্গে সঙ্গে সকলে মিলে যেভাবে কাজ করছে এবং বাংলাদেশ আমি মনে করি যে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। কোনো সার্বভৌম দেশে অন্যের হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে শেষ হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর 136তম সম্মেলন। তবে এই প্রস্তাবের বিরোধীরা মনে করছেন যে মানবাধিকার লঙ্ঘন যদি হয়েই থাকে জাতিসংঘের মাধ্যমে হস্তক্ষেপ করা যেতে পারে। অবশ্য IPU এর সেক্রেটারি জেনারেল বলেছেন বিরোধীরা বিষয়টির মূল ভাবের সাথে একমত। পরে সংবাদ সম্মেলনে অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের স্পিকার বলেন, এই সম্মেলনের মাধ্যমে জাতীয় সংসদ সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আরিফুস সাজ্জাদের রিপোর্ট। সময় যত গড়িয়েছে IPU সম্মেলনে সংস্থাটির শান্তি ও বিশ্ব নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির দিকেই চোখ ছিল সবার। বিশ্বের সংসদগুলোর এই অধিবেশনের শেষক্ষণেও কিছুটা উত্তাপ ছড়ায় এই কমিটির চূড়ান্ত করা সিদ্ধান্ত নিয়ে। সার্বভৌম দেশে অন্য দেশের হস্তক্ষেপ না করার নীতি গ্রহণের পরেও সিদ্ধান্তটি নিয়ে কথা বলেন বিরোধীরা। মানবাধিকার লঙ্ঘন হলে হস্তক্ষেপ জায়েজ বলে মনে করেন কেউ কেউ। এতে নেতৃত্ব দেয় জার্মানি সহ ইউরোপের 10টি দেশ। যে কমিটিতে এর সুরাহা হয়েছে সেটির সভাপতি মেক্সিকান এই সংসদ সদস্য বলেন, প্রস্তাবটি মেনে চলতে আন্তর্জাতিক রীতিনীতি বহাল থাকবে। হস্তক্ষেপ না করার নীতির একটা সীমারেখাও টানতে হবে। এ বিষয়ে অনেক ধরনের মতামত আছে, তবে যারা বিরোধিতা করেছে তারা মানবাধিকারের কথা বলেছেন। অবশ্য সবাই মনে করে এই নীতি বাস্তবায়নে আন্তর্জাতিক রীতিনীতি মানতে হবে। অধিবেশন শেষের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়োজন সফল হয়েছে, সেটি বাংলাদেশের জন্য যেমন তেমনই বিশ্বের জন্য। যতগুলো আপনার বিষয় ছিল সব বিষয়ে কিন্তু আমরা নিষ্পত্তি করেছি, এখানে কোনো পেন্ডিং ইস্যু নাই। সুতরাং আমাদের এজেন্ডার মধ্যে যা কিছু ছিল প্রতিটা আইটেম, এবং এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। বাংলাদেশের গণতন্ত্রের উপর বিশ্বের গণতান্ত্রিক নেতৃত্বের এবং সংসদ সদস্যদের এবং সংসদ সমূহের যে পরিপূর্ণ আস্থা রয়েছে সেটাই এই সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়। এই বছরে অক্টোবরেই রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে বসবে IPU এর পরবর্তী সম্মেলন, যেখানে মূল্যায়ন করা হবে ঢাকায় নেওয়া সিদ্ধান্তগুলোর। একদিকে অসমতার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা, অন্যদিকে সার্বভৌম রাষ্ট্রে বাইরের শক্তি হস্তক্ষেপ না করার নীতি নিয়ে শেষ হলো ঢাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অধিবেশন। এর মাধ্যমে বাংলাদেশ সফলভাবে আয়োজন করলো প্রথম কোনো আন্তর্জাতিক বড় সম্মেলন।
আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। আবারও দায়িত্ব নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কাউন্সিলররা। পরে সাংবাদিকদের কাছে বুলবুল অভিযোগ করেছেন যে রাজনৈতিক কারণে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে, এই জন্য অচল অবস্থা তৈরি হয়েছে সিটি কর্পোরেশনে। গতকাল মেয়রের রিট আবেদনে তাকে বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। উচ্চ আদালতের আদেশের পর গত রোববার মাত্র 8 মিনিট নিজ চেয়ারে বসতে পেরেছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এদিকে মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সকালে তাদের রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার সন্ধ্যায় ওই দুজনকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 2013 সালে অবরোধে পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এরপর আদালত অভিযোগপত্র আমলে নিলে 2 জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর।